তো ব্রো ওই কিন্তু একটা ভেজাল আছে জানেন তো আমার চাচা খেলবে কি সাথে? না 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 চাচা নাই ইফতেখার নাই। ইফতেখার নাই চাচা তো একটা দরকার ছিল না। হ্যালো এভরিওয়ান, ফোর কুতুব চলে আসলো নতুন আরেকটা এপিসোড নিয়ে। সামনে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর চ্যাম্পিয়ন্স ট্রফির টিম নিয়ে আমরা আজকে কথা বলবো। বরাবরের মতো আমার সাথে আছে, আমরা সবাই আছি তিন কুতুব। আমি এহসান কুতুব, আমি শাওন কুতুব। আমি রিপন কুতুব। তো আজকে আমরা শুরু করব হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আজাইরা কিছু কথা, কিছু টিম নিয়ে আলাপ আলোচনা। তো শুরু করি একটা গ্রুপ নিয়ে। হ্যাঁ, গ্রুপ এ নিয়েই শুরু করা ভালো। তাহলে গ্রুপ এতে আছে হচ্ছে ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং হচ্ছে বাংলাদেশ। তো কোন টিমটা বেশি স্ট্রং মনে হচ্ছে? আমার কাছে সত্যি কথা বলতে ইন্ডিয়াকেই বেশি স্ট্রং মনে হচ্ছে। ব্যালেন্স টিম, এরপর নিউজিল্যান্ড, এরপর পাকিস্তান, এরপর বাংলাদেশ এই গ্রুপে। তবে আমি বাংলাদেশ সাপোর্ট করব মন থেকে। অবশ্যই বলতে তো ব্রো ওই কিন্তু একটা ভেজাল আছে জানেন তো। ব্রোর কাছে কি মনে হয়? না, আমার কাছে মনে হয় আসলে ইন্ডিয়াটাই সবচেয়ে স্ট্রং। ওরা একদম ব্যাটিং বোলিং সবকিছুতে একদম খুব স্ট্রং একটা টিম এখন নিঃসন্দেহে। এরপর তারপর তো নিউজিল্যান্ড, পাকিস্তানটা ধরা যায় না, কারণ পাকিস্তান এই আছে এই নাই। আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, এই আছে এই নাই। তো নিউজিল্যান্ড থাকবে, তারপরে পাকিস্তান আর বাংলাদেশ ফাইট করবে। বাংলাদেশ ফাইট করবে পাকিস্তানের সাথে, 3 নাম্বার পজিশন নেওয়া যায়। তো দুইজনের কাছেই বাংলাদেশ লাস্টে। হ্যাঁ, আসলে সত্যি বলতে পেন এন্ড পেপারে তো অবশ্যই এটা আবেগী হয়ে লাভ নাই। আমি চাই বাংলাদেশ এই গ্রুপটা শেষ করুক একে থেকেই, কিন্তু আসলে আমরা কেউই দর্শকরা যারা আছে তারা সহ আসলে খুব বেশি ইমোশনাল না হইলে আসলে ওইভাবে বলা যাচ্ছে না। তো যদি এখন বলি ওপেনার বা ওপেনিং যে স্লটটা, চার টিমের মধ্যে কার ওপেনিং স্লটটা বেশি মনে হচ্ছে যে খুবই স্ট্রং? আসলে এই জন্য প্রথমে ওপেনিং স্লট গুলো নিয়ে কথা বলতে হবে প্রত্যেকটা টিমেরই, তাহলে আসলে আইডেন্টিফাই করা যাবে আসলে যে কোনটা স্ট্রং হচ্ছে এবং কোনটা একটু উইক হচ্ছে। কারণ তারা যেহেতু প্রত্যেকটা টিমই যেহেতু সুপার 8 এর ভিতরে আছে, সবারই ক্যাপাবিলিটি আছে ইনক্লুডিং আফগানিস্তান। যাই হোক, প্রথমে যেহেতু ইন্ডিয়ার কথাই বললাম, সেহেতু ইন্ডিয়ার কথা দিয়েই বলি, সেটা হচ্ছে ওদেরও ওপেনিংটা এক্সপিরিয়েন্সড। কারণ হচ্ছে গত বিশ্বকাপেও রোহিত শর্মা, শুভমান গিল ছিল। তো তারা আমার মনে হয় যে এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্বটা তারাই, ওপেনিং স্লটের দায়িত্বটা তারাই নিজেদের ঘাড়ে নেবে। এবং ব্যাকআপ ওপেনার হিসেবে জয়সওয়াল খুবই, হয়তোবা ইন্টারন্যাশনাল এরিনাতে খুব বেশি এক্সপিরিয়েন্স নাই, কিন্তু যেইভাবে আইপিএল ডোমিনেট করে, যেভাবে টি-20তে ডোমিনেট করলো, যেভাবে টেস্টে ডোমিনেট করে, আমার মনে হয় নিঃসন্দেহে খুব ভালো একটা ইনক্লুডিং স্পেশালি ওপেনার স্লটের জন্য ব্যাকআপ ওপেনার হিসেবে। এরপর নিউজিল্যান্ডের কথা যদি বলি, রাচিন রবীন্দ্র যদিও একটু আঘাত পাইছে, বাট হোপফুলি ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে ওর সাথে ওপেন করবে ডেফিনেটলি ডেভন কনওয়ে আমার মতে, এবং ব্যাকআপ ওপেনার হিসেবে আছে উইলিয়াম। এইখানে আমার কেন জানি একটা খটকা আছে। আমার কাছে মনে হয় যে উইলিয়াম রাচিন করবে। এই কেন কারণটা, ওই যে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড কম্বিনেশন যদি করি, এবং এটা কিন্তু পাকিস্তানের সাথে ফার্স্ট ম্যাচটা যেটা ওদের ট্রাই সিরিজ চলতেছে, এই দুইজনই কিন্তু ওপেন করছে। এখন রাচিন ইনজুর দেখেই আজকে কনওয়ে। হ্যাঁ, তাহলে ব্রোর কাছে কি মনে হয়? ইন্ডিয়া তো বললো, আর নিউজিল্যান্ডও হইলো, বাংলাদেশ আর পাকিস্তানের ওপেনার যে স্লটটা, বাংলাদেশে অ্যাকচুয়ালি আছে হচ্ছে সৌম্য, লিটন আর হচ্ছে কিন্তু লিটন নাই, মানে লিটন না, ইমন, সৌম্য, তানজিদ হাসান তামিম আর হচ্ছে ইমন, পারভেজ হোসেন ইমন। আমার তো সৌম্য, যদি সৌম্য শুনলাম যে হালকা একটু আঘাত, আজকে একটু আঘাত হয়েছে, আমি দেখলাম যে আপনার। তো সৌম্য যদি ঠিক থাকে, সৌম্য তো করবেই। আর আমার মনে হয় তামিম হৃদয় পারাবে। জি, আমার তাই তামিম হৃদয় পারাবে। আচ্ছা, এবং ব্যাকআপ ওপেনারের ইনক্লুশনটা আপনার কাছে কি মনে হয়, কেমন লাগলো? ব্যাকআপ ওপেনার আমার কাছে ওরা অতটা স্ট্রং বা ভালো মনে হয় নাই, মানে এস্টাবলিশ বা এস্টাবলিশড কেউ না। আচ্ছা, জাস্ট যেহেতু কথা বলতেছি, তাহলে কারে ব্যাকআপ ওপেনার হিসেবে নিলে ভালো হইতো? লিটন রে রাখতে পারতো ব্যাকআপ হিসেবে। ওকে, ব্যাকআপ হিসেবে রাখলে দ্যাট মেক সেন্স, কারণ এক্সপেরিয়েন্স আছে। আর ওইদিকে পাকিস্তানের হচ্ছে আপনার ফাখর জামান, সায়াম আইয়ুবটা ছিল খুবই ট্যালেন্টেড, বাট ও তো ইনজুরির কারণে বাদ। তো
ওর জায়গায় আসতেছে বাবর আজম। তাহলে ওপেনারটা তো আমরা দেখলামই, এখন যদি আমি চিন্তা করি মিডল অর্ডার, তো মিডল অর্ডারটা প্লিজ বললেন না ইন্ডিয়ার মিডল অর্ডারটাই ভালো। আমার কাছে তো মনে হয় ডেফিনেটলি ইন্ডিয়ার মিডল অর্ডারটাই ভালো। বিরাট কোহলি, কারণ হচ্ছে টপ অর্ডারেই বিরাট কোহলি আছে, ওয়ান ডাউনে খেলবে। শ্রেয়াস আয়ার প্রুফ করা প্লেয়ার, কারণ সেও বিশ্বকাপে খেলছে। কিন্তু আমার কি মনে হয় না শ্রেয়াস আয়ারকে আমি অনেকদিন ধরে খেলতে দেখতেছি না, বা আমি ওডিআইতে দেখতেছি না, বা টিমের সাথে আমি মনে সত্যি বলি আমি ভাবছি যে আয়ার মনে হয় আবার ওই টিম থেকে আউট হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, ওরা হচ্ছে আয়ার প্রথমে ইনজুরিতে পড়ছিল, আচ্ছা। এই জন্য থাকতে পারে না সিরিজ গুলোতে। এবং এরপরে ইন্ডিয়ার কিন্তু মানে ডোমেস্টিকটা অনেক হাই লেভেলের, ও কন্টিনিউয়াসলি খেলে আসছে। আসার আগের দিন পর্যন্ত ও খেলাতেই ছিল, এবং ও এজ এ ক্যাপ্টেন হিসেবে ওই মুম্বাইয়ে খেলছে, এবং ওর টিম আপনার কাপও নিছে, ওই যে ওদের যে ট্রফিটা হইলো, রঞ্জি ট্রফি না, আইপিএল এর কথা বলছেন? না না আইপিএল না, দিলীপ ট্রফি বা something like that তো ওইখানে ও নিছে, ওইখানে হার্দিক পান্ডিয়াও খেলছে, সবাই খেলছে আর কি। তো ওই হিসেবেও খেলার ভিতরেই ছিল, এমন না যে বাইরে ছিল। এখন ইন্ডিয়া খেলছে টেস্ট অস্ট্রেলিয়ার সাথে 2 মাস ব্যাপী, ও তো টেস্টে ছিল না, তো সেই জন্য এরকম মনে হয়েছে। বাট ও আসলে নিয়মিত মুখী। তো শ্রেয়াস আয়ার, ঋষভ পান্ট থার্ড মিডল অর্ডারে, মিডলে প্রথমে তো বিরাট কোহলি খেলবে 3 নম্বরে, 4 নম্বরে খেলবে শ্রেয়াস আয়ার, এরপর ঋষভ পান্ট নামবে। তো এই পর্যন্ত আপনার মোটামুটি খুব সুন্দর একটা কম্বিনেশন আমার কাছে মনে হয়। আর নিউজিল্যান্ডে চ্যাম্পিয়ন ক্রিকেটার কেন উইলিয়ামসন আছে, ডেফিনেটলি অনেক বড় একটা আস্থার নাম কেন উইলিয়ামসন। এরপর ডারেন মিচেল, মানে ও নিজের অনেকবার নিউজিল্যান্ড টিমে নিজের প্রুভ করছে এবং নিউজিল্যান্ড টিমে অনেকবার বাঁচাইছে। তারপর হচ্ছে আপনার আপনি যদি ধরেন তাহলে হচ্ছে আপনার আছে টম লাথাম আছে। টম লাথাম অসাধারণ একজন ব্যাটসম্যান। আমার কাছে মনে হয় যে রাহুল দ্রাবিড় যদি ওয়াল হয়, ও নিউজিল্যান্ডের একটা ওয়াল। আচ্ছা, তো ওইটা আমার মনে হয় না কেন উইলিয়ামসন। কেন উইলিয়ামসন একদম ইন্ডিয়ার কথা যদি আপনি চিন্তা করেন, সচিন টেন্ডুলকার লেভেলের বা বিরাট কোহলি লেভেল, আমার খুবই পছন্দের প্লেয়ার। আর এই প্লেয়ারটার জন্য আমার খুব খারাপ লাগে, প্রতিটা বার কাপের কাছে যে কাপটা পায় না, সবচেয়ে ক্লোজ গেছে কাপে, আনলাকি ক্যাপ্টেন, মানে এটা খুবই খারাপ লাগে। আচ্ছা, তাহলে বাকি থাকতেছে হচ্ছে পাকিস্তানের মিডল অর্ডার আর বাংলাদেশের মিডল অর্ডার। তো বাংলাদেশের মিডল অর্ডারটা এক্সপেরিয়েন্সড, ওদের এক্সপেরিয়েন্স কিন্তু অনেক হাই খেলার দিক দিয়ে। হ্যাঁ, খেলার দিক দিয়ে, হ্যাঁ। যদি আপনি আমাদের তো 3 নম্বরে আমাদের ক্যাপ্টেন শান্ত নামতেছে, ওর এক্সপেরিয়েন্স অনেক হাই ভাই। কারণ ও হচ্ছে আন্ডার 19-এ ফাইনাল খেলা একজন ক্যাপ্টেন। তারপর হচ্ছে আপনার ও গতবার বিশ্বকাপ খেলছে, মোটামুটি ওর ভালো এক্সপেরিয়েন্স হয়ে গেছে আমার কাছে মনে হয়। এরপর তৌহিদ হৃদয়, ভালো একটা ইনক্লুশন, লাস্টে বিপিএল এ খুব ভালো একটা টাচে ছিল, শেষটা ভালো করছে, তো অনেক বড় একটা কনফিডেন্স নিয়ে যাবে। এরপর আমাদের মুশফিকুর রহিম, ঠিক আছে, আমাদের দেশের ওয়াল সে বলা হয়। তো এটাও আমার কাছে মনে হয় এটা খুব এক্সপেরিয়েন্সড একটা সাইড হবে। এক্স্যাক্টলি, মানে সময়ের দিক দিয়ে, ম্যাচের দিক দিয়ে, স্কিল ওয়াইজ ঠিক আছে, স্কিল ওয়াইজ আমরা বলতে পারবো না, কিন্তু ভালো স্ট্রং। আমার কাছে মনে হয় যে আমাদের মিডল অর্ডার মোটামুটি যদি ক্লিক করে মিডল অর্ডারটার জন্যই হচ্ছে কিছু হবে। তবে একটা সুন্দর ভালো জিনিস হচ্ছে শুধুমাত্র বাংলাদেশটা বাদ দিয়ে যারা 3-এ খেলবে এই গ্রুপের আর কি, যেমন ইন্ডিয়াতে বিরাট কোহলি অনেক বড় একটা নাম, পাকিস্তানে বাবর আজম অনেক বড় একটা নাম, নিউজিল্যান্ডে কেন উইলিয়ামসন অনেক বড় একটা নাম। সেই হিসেবে আমাদের বাংলাদেশের নামটা একটু বড় না, বাট ইটস ফাইন। আমাদের কাছে ওই সবচেয়ে মানে ভালো সংযোজন, হ্যাঁ, উইদাউট এনি ডাউট, নিঃসন্দেহে। তবে হচ্ছে যে সবথেকে উইক মিডল অর্ডার মনে হয় পাকিস্তানেরই। হ্যাঁ, আমি বিলিভ করি, কারণ আমি কিন্তু হিসাব মিলাইতেই পারি না যে ওদের অ্যাকচুয়ালি মিডল অর্ডারটা কি হবে, বা ওদের না আছে ওদের মানে পারফরমেন্সের দিক দিয়ে ওরা সবাই কনসিস্টেন্ট না। তারপরে হচ্ছে ম্যাচও কিন্তু খুবই ওরা শাফেল করছে, একটার পর একটা প্লেয়ারের নিয়ে খেলাইছে। তো সেই হিসাবে কি মনে হয় পাকিস্তানের মিডল অর্ডারটা কে কে আছে মিডল অর্ডারে? টপ অর্ডারে বাবর আজম নামবে ডেফিনেটলি। আই গেস না, বাবর আজম তো মনে হয় ওপেনিং শিফট করলো। ওপেনিং এ গেলে আমার মনে হয় না ওপেনিং এ শিফট করাটা ঠিক হবে। যাই হোক, ওই জায়গায় আমরা কনফার্মেশনে আসতে পারিনি। ধরেন ও ওপেনিং এ গেছে, তাহলে আপনি 3, 4, 5 কাকে দিবেন? 3-এ আসলে বলা টাফ। ওর বদলে এই টেস্টে যে একটা ছেলের অভিষেক করাইছিল
সাউথ শাকিল না কামরান কামরান গুলাম। গুলাম। তো কামরান গুলাম 3-এ খেলতে পারে, 4 নম্বরে রেজওয়ান মাস্ট, 5 নম্বরে সাউথ শাকিল। সাউথ শাকিল আমার কাছে মনে হয় মানে আমার খুব পছন্দের প্লেয়ার সাউথ শাকিল, ও খুব এখানে ভালো খেলে। আমি যদি বলি যে সাউথ শাকিলকে কি 3-এ নিলে ভালো হয় না, কারণ আমার কাছে ওকে কাইন্ড অফ ইনিংস বিল্ডার মনে হয়েছে। সো 3-এর পজিশনটা আমার কাছে সবসময় মনে হয় একটা ইনিংস বিল্ড বা একটা জিনিসটাকে ধরা। So, সেই হিসেবে সাউথ শাকিল, কামরান গুলাম। কামরান গুলাম ডেফিনেটলি উপরে খেলবে, কারণ কামরান গুলাম খুব বেশি এক্সপিরিয়েন্স। যদি পাকিস্তান টপ অর্ডার বা ওপেনিং এ একটু ফেইলও করে, যাতে নিচের দিকে ধরতে পারে এই জন্য মানুষ রাখতে হবে। আচ্ছা। যদি সাউথ শাকিল কখনো মিস করে, সাপোজ 3-এ খেলতেছে মিস করতেছে, কামরান গুলাম ওইখানে আরো নার্ভাস হয়ে যাবে। এই জিনিসটা আমার মনে হয় পাকিস্তান টিমের ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করবে। এটা একটা ভালো পয়েন্ট আমার কাছে এখন মনে হচ্ছে যে সাউথ শাকিল, কারণ হ্যাঁ কামরান গুলামের আমি মাঝে মাঝে ওর খেলা দেখছি। কারণ ওকে আপনি কার সাথে নামাইতে পারেন দেখেন, ওইখানে উপরে বাবর আজম, ফাকার জামান বেশি এক্সপেরিয়েন্সড কম্পেয়ার টু কামরান গুলামের থেকে। তো যে কেউই আউট হয়ে যাক, ও যদি নামে, ও একটা এক্সপিরিয়েন্স মানুষের সাথে নামতেছে, ওইখানে ও খুবই নার্ভাস ফিল করবে 5-6। এবং পাকিস্তান এই সিরিজের আগের যে সিরিজগুলোতে খেলছে, আমি দেখছি যে আপনার 1 ডাউনে কামরান গুলামকে খেলানো হয়েছে, ওর কিন্তু অলরেডি ওডিআই অভিষেক হয়ে গেছে। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় পাকিস্তান টিমের মাথায় এই চিন্তাটা আছে ওরে 3 নম্বরে খেলানোর। সো এটা আমার ওপিনিয়ন, বাকিটা দেখা যাক কি হয়। এটা ঠিক। তবে খুব বেশি স্ট্রং না পাকিস্তানের মিডল অর্ডার, চিন্তা করলে আনপ্রেডিক্টেবল, ফুল আনপ্রেডিক্টেবল। দেখা যেতে পারে দাম করে ধসে গেছে। খুবই খুবই এবং যদি ঠিকমতো অপোনেন্ট টিম খেলতে পারে, ওদেরকে চাপ তৈরি করা খুব বেশি টাফ হবে না। এই জায়গাটা যেরকম হচ্ছে কি হয়, খুব বেশি দায়িত্ব নিতে হয় একটা টিমে, স্পেশালি 50 ওভারের ফরম্যাটে। 20 ওভারে অনেক কিছুই হয়ে যেতে পারে, কিন্তু 50 ওভারের ফরম্যাটটাই ডিফারেন্ট। তো সেই জায়গায় একটু এক্সপেরিয়েন্স গুলো ওইখানে ধরতে পারে, সিচুয়েশনটা বুঝে ডিল করতে পারে। সেই ক্ষেত্রে পাকিস্তান অনেকটা পিছিয়ে যাবে বাংলাদেশের থেকেও। হ্যাঁ অবশ্যই, আমাকে বলে অবশ্যই থেকেও অনেক পিছিয়ে যাবে, কারণ ওই বাংলাদেশের গুলো তাও আপনি বলতে পারেন যে ওই সিচুয়েশন গুলো পাইছে অনেকবার। এরা কিন্তু একেবারে পাই নাই। গুলাম, সাউথ শাকিল, রিজওয়ান পাইছে। হ্যাঁ রিজওয়ান পাইছে, এবং সাউথ শাকিল খুবই খুবই বা ভালো একজন প্লেয়ার। আমার চাচা খেলবে কি সাথে? না না না, চাচা নাই, ইফতেখার নাই, ইফতেখার নাই, চাচার তো একটা দরকার ছিল না। ইফতেখার নাই। তবে বিপিএল এর থ্রুতে খুশদিল শাহর পারফরম্যান্স এটা একটা ভালো ইনক্লুশন। হ্যাঁ এটা একটা ভালো ইনক্লুশন, ও জায়গা পাইছে। তবে আমার মতে চাচাকেও হ্যাঁ নেওয়া উচিত ছিল কামরান গুলামের জায়গায়। চাচা নিতে পারতো, এক্সপেরিয়েন্স একটা পাবলিক। তো দেখা যাবে যে মানে যেমন হচ্ছে খেলাইতেছে সাউথ শাকিল, যে কোনো একজন ক্লিক করতেছে না, ম্যাচ কিন্তু বেশ ভালো হবে একটা। তখন হচ্ছে চাচাটা একটু নেয়ার দেখতে পারতো মানে ব্যাকিং এ, কারণ ওই তো মোটামুটি বেশ ভালোই। চাচা আরো একটা কারণে খুবই ভালো হইতো পাকিস্তানের জন্য, স্পেশালি ফিনিশার। হ্যাঁ হ্যাঁ, ফিনিশারের জন্য ইভেন ও বোলার হিসেবে অ্যাড হইতে পারতো, ফিনিশার হিসেবে ও মোস্ট ইফেক্টিভ আমার কাছে মনে হয়। কারণ এখন কিন্তু পাকিস্তান টিমে যদি আপনি প্রতিষ্ঠিত ফিনিশারের কথা বলেন, খুশদিল শাহরে কিন্তু ওই জন্যই নেওয়া হয়েছে ভেবে, কিন্তু খুশদিল শাহ কতটুকু দিতে পারবে এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, বাট দেখা যাক। আচ্ছা, এর আগে দর্শকদের বলি, চাচা মানে হচ্ছে ইফতেখার, পাকিস্তানের ইফতেখার। ভাই নামটা পুরোটা বলো, আমি আবার অন্য ইফতেখার আহমেদ না, আমি ইফতেখার আলম বলতে দেখছিলাম। যাই হোক, তো এখন আসি হচ্ছে অলরাউন্ডার 6-7 অলরাউন্ডার। যদি ইন্ডিয়ার ক্ষেত্রে একটা মধুর সমস্যা পড়বে, সেটা হচ্ছে আকসার প্যাটেল না জাদেজা। ইট ডিপেন্ডস আসলে। আমার মনে হয় ইন্ডিয়া প্রথমে আপনার জাদেজাকে নিয়েই মাঠে নামবে, কারণ পান্ডিয়া কিন্তু থাকবেই। হ্যাঁ পান্ডিয়া থাকবে। সো এই জায়গায় দুইটা, তো আমার মনে হয় এক্সপেরিয়েন্সের দিক দিয়ে জাদেজা সুযোগটা আগেই পাবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লাস্ট ইন্ডিয়া যে সিরিজটা খেলতেছে, এই জায়গায় 2টা ম্যাচ খেলা হয়েছে, তো 2টা ম্যাচে জাদেজা 6টা উইকেট পেয়েছে। এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট। এবং জাদেজা আমার মনে হয় আকসার প্যাটেলের চেয়েও ব্যাটিং এ এক্সপেরিয়েন্স, কারণ চেন্নাইকে এখানে আমার একটা কথা আছে, আমার কাছে মনে হয় আকসার প্যাটেল জাদেজার থেকে ভালো হিটার এবং স্কোর বড় করে। হ্যাঁ হইতে পারে ডেফিনেটলি, কিন্তু আমার কাছে মনে হয় জাদেজা এটা হইতো যদি আমার ওরা মাঝখানে খেলাটা হইতো। আমি জাদেজাকে, ইন্ডিয়া টিম জাদেজাকে খেলাবে হচ্ছে হার্দিক পান্ডিয়ার পরে, ঠিক আছে? তো হার্দিক পান্ডিয়া পর্যন্ত মোটামুটি ওদের ওয়েল এস্টাবলিশড ব্যাটসম্যান আছে, ঠিক আছে? এবং অপোনেন্ট টিমে যখন হচ্ছে আপনার
কি বলে রাইট ব্যাটসম্যান থাকবে, তখন জাদেজা খুবই কার্যকর হবে। ঠিক আছে, লেফটি প্লেয়ার হ্যাঁ, থাকলে ঠিক আছে, লেফটি প্লেয়ার থাকলে তো এটা যেমন আপনি যদি বাংলাদেশ টিমের কথা চিন্তা করেন, যদি ইন্ডিয়া বাংলাদেশের খেলা হয় খুব বাজে অবস্থা তখন হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেকগুলা লেফটি লেফটি এবং উপর থেকেই লেফটি, তো ওই জায়গাগুলোতে মোটামুটি ভালো ভালো প্রেসার দিবে অপোনেন্টরে, যাদের আমার কাছে মনে হয়। তো ডেফিনেটলি ওইটা, আর আকসার এটা যদি টি-20 হইতো আমি একদম অবলীলায় বলে দিতাম যে জাদেজা বসবে, আকসার প্যাটেল খেলবে। এটাও আচ্ছা একটা লঙ্গার ভার্সন তো এই জায়গাটা আসলে এক্সপেরিয়েন্সটা এবং ইম্পর্টেন্ট। ওর ফিল্ডিংটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ যাদের ফিল্ডিং অনেক জোস। ঠিক আছে, এই জিনিসটা খুবই মাথায় রাখতে হবে। তো আমার মনে হয় কম্বিনেশনটা এই পর্যন্ত অলরাউন্ডার পর্যন্ত হার্দিক পান্ডিয়া আর রবীন্দ্র জাদেজা এর হবে। হার্দিক নিয়ার কথা না বাড়াইলাম, তবে মামাই তো ইন্ডিয়ার পুরো একটা এইটা মানে খুবই মারাত্মক জবাব এই পর্যন্ত ব্যাটসম্যান আছে যে ম্যাচ জিতায় ফেলবে একদম 50-60 কিলো ম্যাচ জিতায় ফেলতে পারে, মানে হার্দিক পান্ডিয়াও পারে, জাদেজাও পারে। এটা অন্য কোনো টিমে আবার এই জিনিসটা নাই, হয়তো একজন আছে কিন্তু দুইজনই ক্লিক করবে এরকম এই পর্যন্ত কেউ নাই। হ্যাঁ ডেফিনেটলি। তাহলে 6-7 অন্য কোন টিমের আর ভালো লাগতেছে আপনার? আদার টিম তবে নিউজিল্যান্ড টিমের ভালো আছে যে ফিলিপস না গ্লেন হ্যাঁ, ফিলিপস। এই ফিলিপস recent- কি 6-7 ফিলিপস হ্যাঁ, হ্যাঁ, 5 পাঁচে খেলবে, ওই আপনার হচ্ছে টম ল্যাথামের সাথে একটু অল্টার হইতে পারে, বাট আপনি এই দিকেই ধরতে পারেন অ্যাজ এ ফিনিশার হিসেবে ওরে খেলাবে। আর কি আরেকটা কে? আরেকটা হচ্ছে সেন্টনারি তো হ্যাঁ, মিচেল স্যান্টনার যে ক্যাপ্টেন, ওই তো থাকবে। তো ওদের মোটামুটি, কারণ হচ্ছে ফিলিপ দুর্দান্ত, আরেকদিন যে ব্যাট করছে, ফিলিপস ব্যাটিং ভালো করতেছে, ও তো ইটসেলফ ফিল্ডিং এ ভালো, এবং ওর ইদানিং বোলিং এও খুব ভালো করতেছে, উইকেট পাইতেছে, মানে এইটা ও খুবই ভালো। ভালো। আরেকদিন পাকিস্তানের সাথে যে ম্যাচটা হলো, শট ওরে মায় মানে খুব নাইস, আমার খুবই ভালো লাগছে ওর খেলা দেখে, মনে বুঝে না। আর সেন্টনারও মাঝে মাঝে কার্যকর হয়ে যায়, এবং সেন্টনার বলে সব সময় কার্যকর। কোনো বলে তো মাস, কিন্তু ব্যাটে হচ্ছে তোমার হচ্ছে মাঝে মাঝে ভালোই। হ্যাঁ হ্যাঁ, ভালো খেলে, কিন্তু ওইরকম প্রতিষ্ঠিত অলরাউন্ডার না না, হ্যাঁ ব্যাটিং এ ওইভাবে ধরা যায় কম্পেয়ার করেন ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া হ্যাঁ, না। জাদেজা। কিন্তু ওই ওইটা বলতেছি, কিন্তু মাঝে মাঝে ও হচ্ছে আসে। হার্দিক পান্ডিয়া যেমন মোটামুটি খেলে, ও ব্যাটসম্যান বলাররা মাথায় রাখে যে না ও মারতে পারবে। batsman-ই, হ্যাঁ। batsman। ট্রু। আর পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশে ফিনিশার হিসেবে মাহমুদুল্লাহ, রিয়াদ তো আছে, আরেকটা কে রিশাদ রিশাদ হতে পারে, রিশাদ জাকের আছে, আলী আছে। জাকের আলী আছে। Yes. রিশাদ পরে যাবে আর কি, কিন্তু জাকের আলী জাকির আলী তো থাকবেই টিমে। এজ এ ফিনিশার হিসেবে আমার মনে হয় থাকবে। কিন্তু ও তো আর অলরাউন্ডার না, তো রিশাদই ঠিক আছে, কিন্তু এজ এ ফিনিশার হিসেবে তো জাকের আলী খুব ভালো। কারণ হচ্ছে জাকের আলী আগে খেলবে, এরপর রিশাদ যাবে, মাহমুদুল্লাহর পরে জাকের আলী খেলবে আমার মনে হয়। তো সেই হিসাবে আমাদের এখন ফর্মের দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, জাকের আলী কিন্তু খুব ভালো ফর্মে আছে। প্রচন্ড ফর্মে আছে, কারণ হচ্ছে national team-এ। ওর খেলার স্কিলটা, ওর যে হিটিং পাওয়ার গুলা, এটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। আমি দেখছি ওয়েস্ট ইন্ডিজ থেকেই বিপিএল আর একটু ঝালাই হলো, তাই না? মাহমুদুল্লাহ কিন্তু আমার মনে হয় খুবই এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার একজন। এইবার আসলে তার দুহাত ভরে দেশে দেয়ার আছে, দেওয়ার আছে তা মুশফিক আর স্পেশালি মুশফিক আর এটা হচ্ছে মনে হয় মাহমুদুল্লাহ, স্পেশালি তাদের দুইজনের দুহাত ভরে দেয়ার দুইজন লিজেন্ডের। দিবে আমার কাছে মনে হয়। দেখা যাক, এটা আমার এক্সপেকটেশন। সেই হিসেবে আপনি যদি অলরাউন্ডারে চিন্তা করেন, মাহমুদুল্লাহ কিন্তু মোটামুটি আমাদের বলে একটা সার্ভিস দিতে পারবে, মাঝে মাঝে দিয়ে দিবে। তো অ্যাটলিস্ট আমাদের মাঝে মধ্যে মনে হয় 2-3 ওভার করানো লাগতেও পারে। তো সেই হিসাব থেকে মাহমুদুল্লাহ। একটা ব্যাকআপ থাকলো। আর সত্যি কথা বলতে এই জায়গায় আসলে আমরা যে কাউরে বাদ দিয়ে নিব বাংলাদেশ টিমে, এরকম আসলে কেউ নাই নাই রিপ্লেস করার মতো। রিপ্লেস করার মতো। মাত্র বিপিএল গেল, খুঁজে পেলাম না আর কি। তো দেখা যাক কি হয়। আর পাকিস্তানেরটা এই জায়গায় পাকিস্তান 4 নম্বর পজিশনেই, আমার মনে হয় সাথেও বাংলাদেশে রিশাদ, মাহমুদুল্লাহ, জাকের আলী, এরা কিন্তু মোটামুটি ভালোই, খারাপ না, মানে যে কেউ ক্লিক করে যেতে পারে। মাহমুদুল্লাহ তো মোটামুটি সবসময় একটা পারফরমেন্স দিয়ে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু একটা 100 চাই মাহমুদুল্লাহর কাছ থেকে, কারণ ওর 100 কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। ও তো সবসময় বড় ইভেন্ট গুলোতেই ভালো থাকে। হ্যাঁ। আর এদিকে যেমন জাকের আলী ভালো খেলতেছে, রিশাদও মোটামুটি ভালো, তো এরাও যেমন ছক্কা মেরে দেয়, দাম দাম করে বড় বড় ছক্কা মেরে দেয়। তো শেষের দিকে এসে ভালো একটাই দেবে। এখানে পাকিস্তান, আমারও এখানেও কে পাকিস্তান। কে আছে ওদের 6-7-এ? পাকিস্তানে ওই যে খুশদিল শাহ খেলবে। খুশদিল শাহ, আর সাথে হচ্ছে খুশদিল শাহ আর সালমান আগা আমার মনে হচ্ছে। হ্যাঁ, আমারও মনে হয় পাকিস্তানে আসলে খুশদিল শাহ আর সালমান আগাই খেলবে। কারণ
এটা এভাবেই হওয়া উচিত, নয়তো কিন্তু আপনি যদি আবার এভাবে চিন্তা করেন বাকি টিমগুলোর কম্বিনেশনে কিন্তু একটা পেসার আছে, ঠিক আছে, সেক্ষেত্রে ফাহিম আশরাফ এবং ফাহিম আশরাফ কিন্তু এই যে বিপিএল BPL এর এ খুব ভালো bowling চ্যাম্পিয়ন করছে। টিম ফরচুন বরিশাল খুব বড় অবদান রাখছে। ও প্রায় 8টা-10টা ম্যাচ ওই টানছে হুম। বোলিং তো যাই হোক, সেই হিসাবে আমার কাছে মনে হয় ফাহিম আশরাফের খেলার চান্সও আছে। এবার পেস অ্যাটাকটাকে কিন্তু ব্রোরা বাংলাদেশকে আগায় পিছায় বেন না প্লিজ। না, বাংলাদেশের এখন মোটামুটি ভালো পেস অ্যাটাকটা কিন্তু যথেষ্ট স্ট্রং। তবে হ্যাঁ, আমি সিলেকশন নিয়ে আমি এতটা কনফিডেন্ট না অন্যান্য যে পেসার গুলো আছে বাংলাদেশে ওই হিসাবে। তো কি মনে হয় বাংলাদেশের পেস অ্যাটাক? বাংলাদেশের পেস অ্যাটাক নিঃসন্দেহে খুবই এক্সপিরিয়েন্সড পেস অ্যাটাক, কারণ তাসকিন আহমেদ অনেকবার নিজেরা প্রুভ করছে অনেক জায়গায়। বিপিএলটাও খুব ভালো গেল, বিপিএলটাও খুব ভালো গেল, হাইয়েস্ট উইকেট টেকার মনে হয়। তারপর হচ্ছে মুস্তাফিজুর রহমান প্রুফ করা প্লেয়ার, হয়তো অনেকদিন ধরে খেলতে পারতেছে না আমার ডেফিনেটলি, মনে হয় যে ওর স্পার্কটা কিন্তু আপনি প্রথম ম্যাচ যদি চিন্তা করেন ডেফিনেটলি আপনার পেস অ্যাটাক এরকম হবে যে সাকিব খেলবে, তানজিন সাকিব খেলবে, তারপর হচ্ছে তাসকিন আহমেদ খেলবে, মুস্তাফিজুর রহমান খেলবে, ঠিক আছে। তো নাহিদ রানাকে আপনি খেলাইতে পারবেন না, ও আপনাদের আমাদের হচ্ছে ব্যাকআপ পেস বলার। তো সেই ব্যাকআপ হিসেবে থাকবে, অবশ্যই ব্যাকআপ হিসেবে থাকবে, কারণ তাসকিন সাকিব কিন্তু তানজিন সাকিব তানজিম কিন্তু সাকিব খুবই ভালো খেলছে ভালো খেলছে এবং ও সবসময় ভালো খেলে ভাইয়া। ও যেদিন মার খায় সেদিন সবাই মার খায় মোটামুটি, এক্স্যাক্টলি। ঠিক আছে। তো সেই জায়গায় ও খেলবে। কিন্তু আমার কাছে মনে হয় এরকম একটা স্পিড স্টার বসায় রেখে, কিন্তু এখন আপনি স্পিড স্টারে যাবেন না ভালো এক্সপেরিয়েন্সে যাবেন? ভালো করলো রিসেন্টলি। কিন্তু ভাইয়া আপনাকে যদি বলা হয় যে তুমি বাছ হয়ে এবার তাসকিন এবং রানা, আচ্ছা হ্যাঁ, রানা, আপনি কিন্তু তাসকিনরেই বাঁচবেন। এরপর আবার মুস্তাফিজ এক্সপিরিয়েন্স দিক দিয়ে নিতে চাইবেন যদি কাটারটা ধরে ওইখানে, যেহেতু ব্যাটিং পিচ যদি ধরে, এবং সাকিবের সাথেই আপনি একটু কম্পেয়ার করতে পারেন, সেই দিক দিয়ে এক্সপিরিয়েন্সটা আবার ওর হাই। হ্যাঁ। তো আমার মনে হয় প্রথম ম্যাচে বাংলাদেশ নিঃসন্দেহে 3জন পেসার নিয়ে নামবে এবং এই 3জনই হবে সেই 3জন, তাসকিন, সাকিব আর মুস্তাফিজ। আমার মনে হয় শরীফুল নাই স্কোয়াডে নেই, না শরীফুল স্কোয়াডে নেই। ইন্ডিয়ার পেস অ্যাটাকটা যদি জাসপ্রীত বুমরা ইনজুরি থেকে ফিরতে পারে, এখনো পর্যন্ত স্কোয়াডে আছে, বাট একটা রুমর আছে যে যদি জাসপ্রীত বুমরা ইনজুরিতে থাকে তাহলে সিরাজের খেলানো হবে। তো এখনো পর্যন্ত স্কোয়াডে আছে, শুধুমাত্র এই একটা পেসারের জন্য পুরা আপনার এই 4টা টিমের ভিতরে ইন্ডিয়া আমার কাছে আগানো পেস ইউনিটেও, ঠিক আছে। বাংলাদেশের এক্সপিরিয়েন্স আছে ডেফিনেটলি, বাট নট লাইক দ্যাট জাসপ্রীত বুমরা। এটা এবং 50 ওভারের খেলা, তো এই জন্য ও 10টা ওভার করবে জাসপ্রীত বুমরা, এবং 10টা ওভার খুব ক্রুশাল ইন্ডিয়ার জন্য। তো সেই হিসেবে এবং আপনি মোটামুটি 95% ধরে রাখতে পারেন যে জাসপ্রীত বুমরার 10টা ওভারে আমারে সেভ করব, ঠিক আছে। এইরকম আপনি আর কোনো টিমের পেসারে বলতে পারবেন না এই 3টার, ঠিক আছে। সেই হিসেবে ঠিক আছে, মোহাম্মদ শামি অনেকদিন পরে ফিরলো। মোহাম্মদ শামি ওয়ার্ল্ড কাপে ফাটায় বেধড়ক বল করছে। ওর যে মানে যত কন্ট্রোভার্সি ছিল সব মাইনাস হয়ে গেছে। তো সেই হিসাবে খুবই ভালো আমার কাছে মনে হয়। আমার আর্শদীপ ছেলেটাকে অনেক ভালো লাগে। আর্শদীপ তো নিঃসন্দেহে ডেথ ওভারে খুব ভালো বলার, ভয়াবহ বলার, এবং ও ভালো ব্রেক থ্রু দেয়, খুব ভালো ব্রেক। এইটা হচ্ছে মজার ব্যাপার যে ইন্ডিয়া টিমে ধরেন জাসপ্রীত বুমরারে রিড করে আসছে, জাসপ্রীত বুমরা মারতাছে না, তাহলে টার্গেট করবে কারে? সামিরে অথবা হচ্ছে আর্শদীপ রে, যেহেতু ও ইয়াং, কিন্তু ও ওই জায়গায় আমার মনে হয় উইকেট তুলে নেয়, কারণ ও মাথা খাটায় বল করে, আস্তে বল করে, কিন্তু যে ইয়র্কার গুলো ভালো বল করে, লাইন লেন্থ খুবই ভালো, অস্থির ইয়র্কার দেয়, মানে একটা যে চাপে রাখে পাকিস্তানের পেসার ভালো, কিন্তু কার্যকরী হইতাছে না। শাহিন আফ্রিদি ফর্ম নাই, নাসিম শাহ প্রথমে যে আসলো যে একটা ঝড় হারায় গেছে, আর রৌফ তো খালি বল করে যায়, মাঝে ধরে যায়, তবে পাকিস্তানে কিন্তু খুব সুন্দর একটা ব্যাকআপ বোলার আছে, সুন্দর বলতে আমি চেহারায় বলতেছি না, ভালো বল করে ডেফিনেটলি, সেটা হচ্ছে না হাসনাইন। তো হচ্ছে ওদের যে ঘরোয়া একটা লিগ হইল, পিএসএল না, ওডিআই একটা হইছে, তো ওইখানে কিন্তু হাসনাইন মুনার হাই স্পিডের টেকার, ভালো বল করে, খুবই ভালো বল করে, এবং আমার কাছে খুবই অ্যাকুরেট লেন্থের বলার মনে হয়। ওর বল দেখলে আমার চোখে শান্তি লাগে। তো সেই হিসেবে পেস ইউনিট নিয়ে আমি খুবই, প্রত্যেকটা টিমেই পেস বলারদেরই আসলে কিছু করতে হবে, যেহেতু এটা হাই গ্রাউন্ড পিচ হবে,
মানে হাই স্কোরিং পিচ হবে, সেই জন্য হচ্ছে, এবং সবাই আমার মনে হয় 3টা করে পেসার নিয়ে খেলবে, ঠিক আছে? তো এই 30টা ওভার মানে তিনটা পেসারের 30টা ওভার ম্যাচ ডিসাইডিং হতে পারে আমার কাছে মনে হয়, এবং খুব ভালো অ্যাটাক নিয়ে আসছে সবাই। অনেক সুন্দর, অনেকগুলা মানে বড় বড় অ্যানালাইসিস আপনারা করলেন, কাইন্ড অফ। তো আমরা অলমোস্ট আমাদের প্রোগ্রামের বা আমাদের এপিসোডের প্রথম শেষ দিকে চলে আসছি। তো শেষ করার আগে একটা সিম্পল কোশ্চেন করব, সেটা হচ্ছে যে এই গ্রুপের 1-2 কে হবে? এর সাথে আরেকটা প্রশ্ন পরে করব। আমার কাছে মনে হয় এই গ্রুপে 1-2 হবে, অ্যাজ লাইক যদি পাকিস্তান নিজেদের প্রুফ করতে পারে তাহলে ইন্ডিয়া পাকিস্তান, আর যদি পাকিস্তান আবারও ব্যর্থ হয় মানে আবারও আপসেট করে তাহলে হচ্ছে নিউজিল্যান্ড ইন্ডিয়া। বাংলাদেশকে আমরা জায়গা দিলাম না, একটু টাফ হয়ে যাচ্ছে আমার জন্য, বাট ইমোশনাল দিক থেকে 1 নম্বরে বাংলাদেশ, 2 নম্বরে ইন্ডিয়া। ইন্ডিয়া রাখলোই ব্রো। আচ্ছা, ব্রোর কাছে কি মনে হয় 1-2 কে হবে? আমার কাছে মনে হয় ইন্ডিয়া এক হওয়ার চান্স সবচেয়ে বেশি। 2টা আমি শিওর না, বাংলাদেশ চলে যেতে পারে। এই হচ্ছে আমার ব্রো, সাচ্চা পেয়ার। ডেফিনেটলি 2টা বাংলাদেশ চলে যাবে। তাহলে আমরা এইখানে দর্শকদেরই একটা কোয়েশ্চেন দিয়ে দেই, সেটা হচ্ছে কি আপনাদের কি মনে হয় 1-2 কি বাংলাদেশ থাকতে পারবে কি পারবে না? আপনারা কমেন্ট সেকশনে লিখুন। তো আজকে শেষ করি, হ্যাঁ অনেক তো আজাইরা কথা বললাম। তো দর্শক, আজকে আজাইরা কথা এখানেই শেষ করতেছি, আবার চলে আসবো নতুন কোনো আরেকটা আজাইরা টপিক নিয়ে। এজন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে নো ব্রো সাবস্ক্রাইব